আজকে আমরা ক্লাস 12 এর ফ্লেমিঙ্গো বইয়ের চ্যাপ্টার নাম্বার 5 লুইস ফিশার নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফ্লেমিঙ্গো যে তোমাদের বইটা আছে সেটার 5th নম্বর যে চ্যাপ্টার যেটা আছে ইন্ডিগো, এবং রিটেন বাই লুইস ফিশার এই গল্পটা লিখেছে, সেই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে পড়ব। তার মানে হচ্ছে আমরা ইন্ডিগো যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে লুইস ফিশারকে নিয়ে। মূলত এই গল্প যেটা আছে, এই যে গল্পটা যেটা বা এই চ্যাপ্টারটা যেটা আছে, মেইনলি আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো হচ্ছে একটা প্লান্ট, আর্টিফিশিয়াল একটা প্লান্ট বা ন্যাচারাল প্লান্ট আমরা এটাকে বলতে পারি। ইন্ডিগো ইজ এ ন্যাচারাল প্লান্ট অর ইউ মে কল আর্টিফিশিয়ালি প্লান্ট। কিন্তু এখানে ন্যাচারাল প্লান্টের কথা বলা হয়েছে, সেই ইন্ডিগো শেয়ার ক্রপারের কথা বলা হয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে। সেজন্য এই চ্যাপ্টারটা লেখা হয়েছে লুইস ফিশারের দ্বারা। এবং মেইনলি যেটা এখানে বলা হয়েছে যে আমাদের চম্পারণ, তোমরা সবাই ইতিহাসে চম্পারণ কথা নাম শুনেছো, হিস্ট্রিতে তোমরা পড়েছো এই চম্পারণ জায়গার নাম। এখানে চম্পারণ পিজেন্ট রিভোল্টের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চম্পারণ পিজেন্ট রিভোল্ট, তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং মেইনলি এই চ্যাপ্টারটা ইজ মেইনলি ফোকাসড অন চম্পারণ পিজেন্ট রিভোল্ট, মেইনলি কিন্তু এটার উপরে ফোকাস করা হয়েছে। তো আমরা হিস্ট্রিতে এই চম্পারণ যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম আমরা শুনেছি, উই হ্যাভ হার্ড দ্য নেম অফ দ্য ভিলেজ চম্পারণ। সুতরাং এই যে চ্যাপ্টার যেটা আছে ইজ মেইনলি বেসড অন চম্পারণ পিজেন্ট রিভোল্ট। এখানে যিনি রাইটার লুইস ফিশার, হি ওয়েন্ট অন টু দ্য কমিশনার টু তীর্থার ডিভিশন যেটা আছে, সেখানে তিনি গিয়েছিলেন এবং থ্রেটেন গান্ধী and asked him to leave তীর্থার্থ। Instead of returning, he went to মতিহারি। তার মানে এই ইন্ডিগো চ্যাপ্টারটা যখন শুরু হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে চম্পারণ বোল্টের উপরে, সেখানে এই যে লুইস ফিশার সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। লুইস ফিশার সম্পর্কে আমাদের জানতে হবে রাইটার, যে লুইস ফিশার ওয়াজ বর্ন ইন ফিলাডেলফিয়া, একটা জায়গার নাম, সেখানে ওনার জন্ম হয়েছিল। এন্ড he was born on 1896, ওনার জন্ম হয়েছিল 1896 এ ওনার জন্ম হয়েছিল এবং তার ডেথ হয়েছিল 1970। So Louis Fisher was born in 1896 and he died in 1970। তিনি প্রথম দিকে ব্রিটিশ আর্মিতে তিনি কি করতেন, কাজ করতেন। So he was a rather volunteer in British Army। তার পরবর্তী সময় তিনি জার্নালিস্ট হিসেবে তিনি ক্যারিয়ার চুজ করেন এবং লিডিং ম্যাগাজিনের মধ্যে তিনি অনেক লেখালেখি তিনি করেছিলেন। তো এই লুইস ফিশার সম্পর্কে আমাদের যতটুকু জানা দরকার ততটুকু আমরা জানলাম। তো ইন্ডিগো চ্যাপ্টারের মধ্যে মানে এই যে গান্ধীজি, এখানে গান্ধীজির কথা বলা হয়েছে মেইন ক্যারেক্টার হিসাবে, আর 2 নম্বর হচ্ছে আমাদের রাজকুমার শুক্লা সম্পর্কে বলা হয়েছে। আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমরা গিয়ে দেখবো যে এই লুইস ফিশারের লেখা যে ইন্ডিগো যে চ্যাপ্টারটা আছে, যেটা আমি বলেছিলাম মেইন ক্যারেক্টার হচ্ছে দুটো, একজন হচ্ছে মহাত্মা গান্ধী আর একজন হচ্ছে রাজকুমার শুক্লা। আমরা স্লাইডটাতে দেখব। সেখানে গান্ধী সেখানে কি করেছিল, গান্ধীকে রাজকুমার শুক্লা গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। কেন? কারণ রাজকুমার শুক্লা ছিল শেয়ার ক্রপার and he was from চম্পারণ ডিস্ট্রিক্ট। তো এখানে ব্রিটিশদের একটা অত্যাচার ছিল এই যে চম্পারণ পিজেন্ট রিভোল্টের উপরে রিগার্ডিং দ্য প্লান্টেশন অফ ইন্ডিগো। তাদেরকে প্রেসারাইজ করা হয়েছিল, ব্রিটিশরা প্রেসারাইজ করেছিল তাদেরকে যে তোমাদের ইন্ডিগো কি করতে হবে, চাষ করতে হবে। তো পিপল হ্যাড এ রিভোল্ট, মানুষ একটা বিদ্রোহ শুরু হলো, কার এগেইনস্টে? ব্রিটিশদের বিরুদ্ধে। তো তাদের একজন লিডার দরকার। তখন গান্ধীজির নাম শুনেছে, তারা কি করলো, তখন গান্ধীজির কাছে গেল। গান্ধীজি কি করলো, সেখানে গিয়েছিল, গান্ধীজির সঙ্গে দেখা করতে কে গিয়েছিল? রাজকুমার শুক্লা। তো স্লাইডে আমরা দেখব রাজকুমার শুক্লা দেখা করতে গিয়েছিল এবং রাজকুমার শুক্লা একজন মেইন ক্যারেক্টার। এবং তোমরা যদি দেখো এই ক্যারেক্টার গুলো যেগুলো আছে, তার মধ্যে গান্ধীজি একজন ক্যারেক্টার, রাজকুমার শুক্লা একজন ক্যারেক্টার, রাজেন্দ্র প্রসাদ নাম শুনে, লয়ার্স,
তারপর প্রফেসর কৃপালিনী, মালকিনী, তারপর সার্ভেন্টস অফ কি বলে এটাকে রাজেন্দ্র প্রসাদ, তারপর ছিল এখানে মেল ট্রিটেড ফার্মারদেরকে যাদেরকে ট্রিট করা হয়েছিল তারা ছিল, তারপরে আমাদের প্রেজেন্ট যারা ছিল তারা ছিল, এবং খুস্তরবাই গান্ধী উনিও ছিলেন, আদার ভলান্টিয়ার ছিলেন, এবং অ্যান্ড্রুজ। সো মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দিস পার্টিকুলার স্টোরি। সো নেক্সট স্লাইডে আমরা যাব, সেখানে আমরা ক্যারেক্টারগুলি সম্পর্কে আমরা জানবো, ক্যারেক্টারগুলি সম্পর্কে আমরা আরো বিস্তৃতভাবে জানবো যখন গল্পটা আমরা পড়তে থাকবো। নেক্সট স্লাইডে। নাও হোয়াট আর দ্য কি পয়েন্টস, হোয়াট আর দ্য কি পয়েন্টস অফ ইন্ডিগো স্টোরি? একটা হচ্ছে এক্সপ্লয়টেশন অফ দ্য পিজেন্টস অফ চম্পারন বাই ব্রিটিশ ল্যান্ডলর্ড। এই চম্পারন গ্রামের মধ্যে ব্রিটিশ ল্যান্ডলর্ডরা কিভাবে কৃষকদের অত্যাচার করেছিল সেই অত্যাচারের বর্ণনা এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। তারপর নাম দেওয়া আছে রাজকুমার শুক্লা, আমরা একটু আগে বলেছি ওয়ান অফ দ্য মেইন লিডিং ক্যারেক্টার্স ইন দিস চ্যাপ্টার। রাজকুমার শুক্লা ওয়াজ এ পুয়ার শেয়ার ক্রপার অ্যান্ড হি ওয়াজ ফ্রম চম্পারন। তিনি চম্পারন থেকে এসেছিলেন, অ্যান্ড হি ওয়ান্টেড টু মিট গান্ধীজি। তিনি গান্ধীজির সঙ্গে মিট করতে তিনি চেয়েছিলেন। অ্যান্ড হি ওয়াজ অ্যান ইলিটারেট পারসন, ও কিন্তু অশিক্ষিত লোক ছিল, বাট রেজলিউট। রেজলিউট মানে হচ্ছে কি ডিটারমিনেশন, হি ওয়াজ ভেরি মাচ ডিটারমিন্ড। তো সেখানে উনি কি করছিলেন, গান্ধীজিকে ফলো করছিলেন। গান্ধীজিকে ফলো করা হচ্ছিল, গান্ধীজিকে তিনি ফলো করছিলেন লখনৌ, কানপুর, আহমেদাবাদ। দ্যাট মিনস হি ওয়াজ ফলোইং গান্ধীজি, হি ওয়াজ ফলোইং গান্ধীজি সো দ্যাট গান্ধীজি ক্যান লিড দ্য দিস মুভমেন্ট। তো সেজন্য তিনি বিভিন্ন জায়গায় কি করেন, তিনি ফলো করতে থাকেন গান্ধীজিকে। তারপর আমরা কি দেখবো, যে গান্ধীজি ইমপ্রেসড বাই শুক্লাস টেনাসিটি। গান্ধীজির পেছনে পেছনে শুক্লা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। শুক্লা ওয়াজ ফলোইং গান্ধীজি ইন ডিফারেন্ট প্লেসেস। এতে গান্ধীজি কি হয়েছিলেন, ইমপ্রেসড হয়েছিলেন বাই দ্য টেনাসিটি অফ শুক্লা, রাজকুমার শুক্লা। শেষ পর্যন্ত গান্ধীজির সঙ্গে তার দেখা হয়েছিল ইন কলকাতা। গান্ধীজিকে রিসিভ করেছিল কলকাতাতে রাজকুমার শুক্লা। তারপরে গান্ধীজি পরবর্তী সময়ে লেটার অন গান্ধীজি ভিজিটেড টু চম্পারন। গান্ধীজি চম্পারনে কি করেছিলেন, ভিজিট করেছিলেন। এন্ড হিজ হল্ট এট মুজাফরপুর। এই যে মুজাফরপুরে গান্ধীজি যে কয়েক সময়ের জন্য, কতটুকু সময়ের জন্য যে থেকেছিলেন, এন্ড ক্রিটিসিজম অফ দ্য লয়ার্স। তিনি মুজাফরপুর জায়গা তিনি থেকেছিলেন, হি হল্টেড, হি স্টেড ফর সাম টাইম, then he criticized the lawyers of the Muzaffarpur. So freedom from fear is more important than legal justice in India. Very very important light. এই চ্যাপ্টারের মধ্যে দেখবে ভয় থেকে মুক্ত পাওয়া, ব্রিটিশদের হাত থেকে মুক্ত পাওয়া, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেখানে লিগ্যাল ব্যাপার কিছু নেই, বা লিগালিটি কোনো ব্যাপার নেই। I mean the fear from the bondage of the British is more important than another thing. So ফ্রিডমটা ছিল আমাদের, ভয় থেকে মুক্তি পাওয়াটা ছিল আমাদের সবচেয়ে বেশি মেইন আমাদের লক্ষ্য, যেটা গান্ধীজি বলেছেন। নেক্সট আমরা দেখব নেক্সট কি পয়েন্টে, সেটা হচ্ছে যে গান্ধীজিকে কি করা হয়েছিল, সেন্ট টেলিগ্রাম। গান্ধীজিকে একটা টেলিগ্রাম সেন্ড করা হয়েছিল কৃপালিনী, এন্ড স্টেড ইন প্রফেসর মালকিনিস হোম। তো গান্ধীজি সেই আইডিয়া, মানে সেই হাউস সম্পর্কে আইডিয়া ছিল না, সেই জায়গা সম্পর্কে আইডিয়া ছিল না, সেজন্য কি করেছিলেন, তিনি একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন। কাকে, জে.বি. কৃপালিনীকে পাঠিয়েছিলেন। এন্ড স্টেড ইন প্রফেসর মালকিনিস হোম। মালকিন্স হোমে তিনি থেকেছিলেন, এ গভর্নমেন্ট সার্ভেন্ট। সো প্রফেসর মালকিন, আই মিন এ গভর্নমেন্ট সার্ভেন্ট। ইন্ডিয়ানস অ্যাফ্রেড টু শো সিম্পেথি টু দ্য সাপোর্টার্স অফ হোম রুল। ইন্ডিয়ানরা তখন খুব ভয় পেত, যারা সাপোর্টার্স ছিল হোম রুল, তাদেরকে সিম্পেথি দেখানো, সেটাকে তিনি কি করতেন, ভয় পেতেন। সো নিউজ অফ গান্ধীজি's অ্যারাইভাল স্প্রেড। গান্ধীজির অ্যারাইভাল স্প্রেড। যখন গান্ধীজি কি করলো, যেখানে গিয়ে পৌঁছলো, তখন কি করলো, এই শেয়ার ক্রপার যারা ছিল, গ্যাদার্ড ইন লার্জ নাম্বার, বিশাল পরিমাণে তারা কি করেছিল, একত্রিত হয়েছিল, টু মিট দেয়ার চ্যাম্পিয়ন, যাতে তাদের চ্যাম্পিয়নের সঙ্গে দেখা করতে পারে। সো হু ওয়াজ দ্য চ্যাম্পিয়ন? গান্ধীজি ওয়াজ দ্য চ্যাম্পিয়ন,
for them. So the news of Gandhiji's arrival spread. যেই মাত্র গান্ধীজি মুজাফরপুরে আসলেন তখন এই নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়লো। And sharecroppers কি করলো? Gathered in large number. অনেক বেশি পরিমাণে, প্রচুর পরিমাণে শেয়ারক্রপাররা সেখানে এসেছিল to meet Gandhiji. So Champaran district was divided into a state owned by the English people. এই যে চম্পারণ ডিস্ট্রিক্টের কথা আমরা বলছি না, সেখানে ইংলিশ পিপলও ছিল, ইন্ডিয়ানও ছিল, বিশেষ করে যারা টেনেন্ট ফার্মার, যারা কৃষক, যারা পেজেন্ট, তারা কিন্তু সেখানে তারা বসবাস করত। সো ইংলিশ পিপল ওয়ার দেয়ার, এট দ্য সেম টাইম টেনেন্ট ফার্মার যারা ছিল তারা ছিল কিন্তু। সো ল্যান্ডলর্ডস কম্পেলড, জমিনদাররা কি করেছিল? বাধ্য করেছিল টেনেন্টদেরকে টু প্লান্ট 15% অফ দেয়ার ল্যান্ড উইথ ইন্ডিগো। 15% তাদের জমির 15% জমির উপরে যাতে তারা প্ল্যান করতে পারে, ল্যান্ডলর্ড টেনেন্টদেরকে বাধ্য করেছিল। এন্ড সারেন্ডার দেয়ার এন্টায়ার হারভেস্ট অ্যাজ রেন্ট, পুরো একেবারে যা যা ফসল ফলতো, যে কোয়ান্টিটি, পুরো এন্টায়ার হারভেস্টটাকে রেন্ট হিসেবে তাদেরকে কি করেছিল? সারেন্ডার করতে হয়েছিল। সো জার্মানি হ্যাড ডেভেলপড, ইন দ্য মিন টাইমে জার্মানি কিন্তু একটা সিনথেটিক ইন্ডিগো ডেভেলপ করেছিল তখন। তো ব্রিটিশ ল্যান্ডলর্ড যারা ছিল, দে ফেসড দ্য ইন্ডিয়ান ফার্মার্স ফ্রম দ্য 15% অ্যারেঞ্জমেন্ট। ব্রিটিশ ল্যান্ডলর্ডরা কোন মানে ইন্ডিয়ান ফার্মারদের থেকে রেজিস্ট্যান্স করছিল, বাট আস্কড দেম টু পে কম্পেনসেশন। কিন্তু তাদেরকে বলা হলো যে তুমি কম্পেনসেশন, ক্ষতিপূরণ যেটা দাও। এগুলো হচ্ছে আমাদের গল্পের চ্যাপ্টারে কি পয়েন্ট। নেক্সট স্লাইডে আমরা দেখব। নেক্সট স্লাইড যেটা আছে যে গান্ধীজি ওয়েন্ট টু দ্য ব্রিটিশ অফিসিয়াল কমিশন। তো গান্ধীজি চম্পারণে গিয়ে পৌঁছলেন, সেখানে তিনি ব্রিটিশ যে অফিসিয়াল কমিশনার ছিল ওনার সঙ্গে গিয়ে দেখা করলেন, যিনি কমিশনার হু আস্কড হিম টু তীরহাট গান্ধীজি ডিসওবেড। তো গান্ধীজি কার সঙ্গে দেখা করলেন সেখানে গিয়ে? যে ব্রিটিশ অফিসিয়াল কমিশনার ছিলেন ওনার সঙ্গে গিয়ে কি করেছিলেন? দেখা করেছিলেন। এবং ওই ব্রিটিশ যে অফিসিয়াল কমিশনার উনি তাকে বললেন যে আপনি এই তীরহাট থেকে চলে যান। কিন্তু গান্ধীজি কমিশনারের অর্ডারকে অবে করেনি, মানে মানেনি। কোর্ট এপিসোড, তারপর এখানে কোর্টের মধ্যে অনেক কেস হয়েছিল ফার্মারদের বিরুদ্ধে, সেটা একটা আমাদের এপিসোড আছে। ইন্ডিয়ানস লার্নড কারেজ, কিন্তু ইন্ডিয়ানরা কি করেছিল? তারা কিভাবে সাহস সঞ্চয় করতে হয় সেটা কিন্তু এই রিভোল্টের মাধ্যমে তারা শিখেছিল। ভিক্টরি অফ সিভিল ডিসঅবিডিয়েন্স, তাদেরকে মানে সেরকম হিংসায় আশ্রয় নিতে হয়নি। তো সেখানে সিভিল ডিসঅবিডিয়েন্সের ভিক্টরি হয়েছিল, সেটা একটা ছিল। যারা লয়ার যারা ছিল তাদের একটা ভূমিকা ছিল, বিশেষ করে রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে যারা লয়ার ছিল তাদের একটা ভূমিকা ছিল। সেখানে গিয়ে তিনি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে মিট করেছিলেন, সেখানে এনকোয়ারি কমিশন হয়েছিল। তারপর ল্যান্ডলর্ড যারা আছে তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছিল ফার্মারদের সঙ্গে। ডিসপিউট নিয়ে, এই ল্যান্ড ডিসপিউট, তারপর শেয়ার ক্রপার ডিসপিউট নিয়ে সেটেলমেন্ট করতে হয়েছিল। তো অনেকগুলো সোশিয়াল কস্ট সেখানে ছিল। এই কি পয়েন্টগুলো কিন্তু এই চ্যাপ্টারে আছে। নেক্সট স্লাইডে আমরা দেখব যে এখন আমাদের যে এই যে যেটা আছে সেই লুইস ফিশার, আমি তো আগেই বলেছি লুইস ফিশার মেট গান্ধী ইন 1942। লুইস ফিশারে গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল ইন 1942-তে। কোথায় দেখা হয়েছিল? অ্যাট হিজ আশ্রম ইন সেবাগ্রাম, সেবাগ্রাম আশ্রমে দেখা হয়েছিল। তো গান্ধী তাকে হাউ হি ইনিশিয়েটেড দ্য ডিপার্চার অফ দ্য ব্রিটিশ ফ্রম ইন্ডিয়া। তো লুইস ফিশারকে জানালো যে কিভাবে ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে জন্য উনি কি চেষ্টা করছেন। And he recalled that it in 1917 request Rajkumar Shukla, a sharecropper from Champaran, he visited the place. 1970-তে রাজকুমার শুক্লা, যিনি চম্পারণ ভিলেজের শেয়ারক্রপার ছিলেন, ওনার রিকোয়েস্টে তিনি কি করেছিলেন? ওই চম্পারণ জায়গায় তিনি গিয়েছিলেন, ভিজিট করেছিলেন। সো গান্ধী হ্যাড গন টু লখনৌস, গান্ধী লখনৌতে গিয়েছিলেন to attend the annual meeting of Indian National Congress in the year 1916. গান্ধী পরবর্তী সময় লখনৌতে গিয়েছিলেন কেন? সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে মিটিং ছিল সেখানে অ্যাটেন্ড করার জন্য। So Shukla told him that he had come from Champaran to seek his help in order to safeguard the interest of the sharecroppers. তো রাজকুমার শুক্লা কেউ ফলো করছিল,
গান্ধীজিকে ফলো করছিল। তো শুক্লা সেখানে গিয়ে গান্ধীজিকে বলল যে উনি চম্পারণ থেকে এসছেন, ওনার সাহায্যের দরকার, কারণ শেয়ার ক্রপারদের ইন্টারেস্টটাকে যদি সেফগার্ড করতে হয়, শেয়ার ক্রপারদেরকে যদি ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে হয় চম্পারণে, ওনার সাহায্য দরকার। সো গান্ধী টোল্ড হিম, তখন গান্ধী তাকে কি বলল, যে হি ওয়াজ বিজি, উনি এখন ব্যস্ত। সো শুক্লা অ্যাকম্পানিড হিম টু ভেরিয়াস প্লেসেস। শুক্লা কি করলো, গান্ধীজির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় গেল, টিল হি কনসেন্টেড টু ভিজিট চম্পারণ। যতক্ষণ না অবধি গান্ধীজি রাজি হবেন যে চম্পারণে মানে যাওয়ার জন্য রাজি হবেন, ততক্ষণ অবধি তিনি কি করলেন, ওনার পেছনে পেছনে ছুটলেন। হিজ ফার্ম ডিসিশন ইমপ্রেসড গান্ধীজি। এই শুক্লার ডিটারমিনেশন, ওনাকে রিকোয়েস্ট করা কন্টিনিউয়াসলি, বিভিন্ন জায়গায় যাওয়া, ওনাকে ফলো করা, ওনার যে ফার্ম ডিসিশন, সেটা গান্ধীজিকে ইমপ্রেসড করেছিল, গান্ধীজিকে অনুপ্রাণিত করেছিল। এন্ড হি প্রমিসড হিম, এবং গান্ধীজি রাজকুমার শুক্লাকে প্রতিশ্রুতি দিয়েছিল দ্যাট হি উড ভিজিট ক্যালকাটা, তিনি কলকাতায় যাবেন একটা পার্টিকুলার ডেটে, তারপর সেখানে শুক্লা আসতে পারে এবং শুক্লা গান্ধীজিকে চম্পারণে নিয়ে যাবে। সো দ্যাট ওয়াজ দ্য এগ্রিমেন্ট বিটুইন রাজকুমার শুক্লা অ্যান্ড গান্ধীজি। তো শুক্লা ম্যাট হিম এট কলকাতা, যেটা কথা হয়েছিল, শুক্লা গান্ধীজির সঙ্গে কলকাতায় উনি কি করলেন, দেখা করলেন। and they took a train to পাটনা, পাটনার দিকে ট্রেন ধরলেন, এবং গান্ধী went to lawyer রাজেন্দ্র প্রসাদ হাউস। সেখানে গিয়ে তিনি কোথায় গিয়ে পৌঁছলেন, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে গিয়ে তিনি কি করলেন, সেখানে পৌঁছলেন এবং রাজেন্দ্র প্রসাদের সঙ্গে উনি কথা বললেন। নেক্সট দেখবো আমরা নেক্সট স্লাইডে। তারপর কি করলেন, সেখানে যাওয়ার পরে they waited for him, অনেকক্ষণ অপেক্ষা করছিল। So in order to grab the complete knowledge of the situation, গান্ধীজি পাটনাতে যাওয়ার পরে তার উদ্দেশ্য হচ্ছে এই চম্পারণ সম্পর্কে, এই রিভোল্ট সম্পর্কে যতক্ষণ অবধি তিনি পুরো নলেজ না নেবেন, সেখানে তিনি যেতে পারবেন না। So he wanted to get a complete detail of the situation, and he reached মুজাফফরপুর। তিনি কি করলেন, মুজাফফরপুরে গিয়ে পৌঁছলেন on 15th April in 1917 গিয়ে তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। And there he was welcomed by Professor J.B. Kripalani and his students. গান্ধীজিকে সেখানে ওয়েলকাম করা হয়েছিল। কে ওয়েলকাম করেছিল? প্রফেসর J.B. Kripalani and his student, তার ছাত্ররা। তো গান্ধী was surprised, গান্ধী আশ্চর্য হয়েছিলেন গান্ধীজি, to see the immense support for an advocate of home rule like him। মানে সেখানে মানুষের যে সাপোর্ট, সেটা দেখে তিনি কি হয়েছিলেন, সারপ্রাইজড হয়েছিলেন। তিনি ততটা ওনার কাছে ততটা এক্সপেক্টেড ছিল না। তো সেখানে গিয়ে হি অলসো মেট সাম লয়ার্স, গান্ধীজি দেখা করেছিলেন কিছু লয়ারদের সঙ্গে, হু ওয়ার অলরেডি হ্যান্ডিং কেসেস অফ শেয়ার ক্রপার্স। অলরেডি সেখানকার লয়ার যারা ছিল, তারা এই শেয়ার ক্রপারের কেসগুলিকে কোর্টে লিগালি লড়ছিলেন। And as per the contract, চুক্তি অনুযায়ী 15% of the peasants landlord, 15% peasants land holding was to be reserved for cultivation। সেখানে চুক্তি হয়েছিল তখনকার সময় যে 15% যেটা আছে ল্যান্ডের, যারা কৃষকরা আছে তাদের ল্যান্ডের 15% যেটা আছে সেটা রিজার্ভ থাকবে কাল্টিভেশনের জন্য, একমাত্র ইন্ডিগো কাল্টিভেশন, অন্য ক্রপ সেখানে পারবে না। The crop of which was given to the landlord as a rent, মানে একজন কৃষকের সেখানে 15% যে ল্যান্ড আছে সেখানে একমাত্র ইন্ডিগো চাষ করা যাবে, এবং এই ইন্ডিগো ক্রপটাকে চাষ করে দিতে হবে কাদেরকে, ল্যান্ডলর্ড, তাদেরকে দিতে হবে অ্যাজ এ রেন্ট হিসাবে। সো দিস সিস্টেম ওয়াজ ভেরি অপ্রেসিভ। এই যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু ভীষণ অপ্রেসিভ ছিল, সেটা এক্সপেক্টেড ছিল না, যেটাকে আমরা বলি মানে অত্যাচার বলতে পারো, ক্রুয়েল। সো গান্ধী অলসো রেফার্স টু এ shameful episode he encountered in the house of Rajendra Prasad in Patna. গান্ধীজিকে এখানে একটা অড সিচুয়েশনে পড়তে হয়েছিল যখন তিনি রাজেন্দ্র প্রসাদের বাড়িতে তিনি যখন গিয়েছিলেন। He condemns the act of untouchability. গান্ধীজি সবসময় এই যে অস্পৃশ্যতার ব্যাপারটা আছে সেটাকে তিনি সবসময় নিন্দা করতেন। কেন?
because Gandhiji was not allowed to draw water from a well as he looked like another human. গান্ধীজিকে দেখে ভাবছিল তা অন্য মানুষের মতোই, গান্ধীজিকে সেখানে অনুমতি দেওয়া হয় যে কুয়ো থেকে জল নিয়ে আসা। ওখানে তো গান্ধীজি কেন গিয়েছিল? গান্ধীজি ওয়ান্টেড টু হেল্প দ্য শেয়ার ক্রপার্স। গান্ধীজি এখানে শেয়ার ক্রপারদের হেল্প করার জন্য গিয়েছিল। সো হি ভিজিটেড দ্য ব্রিটিশ ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশন। তিনি ব্রিটিশ ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশনে তিনি কি করেছিলেন? ভিজিট করেছিলেন। বাট হি ওয়াজ নট গিভেন এনি ইনফরমেশন। সেখানে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, বিকজ হি ওয়াজ এন আউটসাইডার। তিনি বাইরের লোক ছিলেন। তার মানে আমরা কি দেখছি? এই চ্যাপ্টারটা যখন পড়ছি না, তখন আমরা দেখছি যে এই যে পাটনাতে গিয়েছেন, মুজাফরপুর, হি মেট সাম লয়ারদের সঙ্গে তিনি দেখা করেছেন, and he had a bad incident there. He was not allowed to draw out the water from the well because he was thought that he was an untouchable. So তিনি ওনাকে একটা অড সিচুয়েশনে পড়তে হয়েছিল। তারপর তিনি ব্রিটিশ কমিশনের কাছে গিয়েছিলেন সেখানে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, এই চম্পারণ গ্রামে কি হচ্ছে, কিন্তু ওনাকে সেই ইনফরমেশন গুলি দেওয়া হয়নি, বিকজ হি ওয়াজ an outsider, he was coming from outside. Next slide. তারপর আমরা কি দেখব? এই চ্যাপ্টার যখন চলছে সেখানে ছিল মানে যখন এই চম্পারণ যেখানে গ্রামে যাওয়ার আগে যে ঘটনাগুলো, he then went to the commissioner of তীর্থার্থ ডিভিশন, এবং সেখানে গিয়ে কমিশনার যিনি ছিলেন উনি গান্ধীজিকে থ্রেটেন করলেন, ধমকি দিলেন, and asked him to leave the তীরহাট। বলল আপনি এই জায়গা ছেড়ে চলে যান। কিন্তু গান্ধীজি কিন্তু রিটার্ন করেনি। ইনস্টিড অফ রিটার্নিং হি ওয়েন্ট টু মতিহারি। তিনি কিন্তু সেই জায়গায় তিনি থেকে ব্যাক করেননি, তিনি কি করলেন? মতিহারিতে চলে যান। সেখানে গিয়ে তিনি ইনফরমেশন গুলিকে তিনি কি করা শুরু করলেন? কালেক্ট করা শুরু করলেন অ্যাবাউট দ্য ইন্ডিগো কন্ট্রাক্ট। ওই যে ইন্ডিগো চুক্তি হয়েছে না, সেই চুক্তির ইনফরমেশন গুলি তিনি কি করতে লাগলেন? গ্যাদার করতে শুরু করলেন। and he was accompanied by many lawyers. ওনার গান্ধীজির সঙ্গে অনেক লয়ার ছিল। একদিন কি হয়েছে? as he was on his way to meet a peasant, যখন তিনি একজন কৃষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, he was maltreated. গান্ধীজির সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি, বাজে ব্যবহার করা হয়েছে, ill treated by the indigo planter. যারা ইন্ডিগো প্লান্টার ছিল না, ওনার সঙ্গে বাজে ব্যবহার করেছে। and he was stopped. শুধু বাজে ব্যবহারই করেনি, হি ওয়াজ স্টপড। গান্ধীজিকে থামানো হয়েছিল বাই দ্য পুলিশ সুপারিনটেন্ডেন্টস মেসেঞ্জার। ওনার মেসেঞ্জার ওনাকে থামিয়ে দিলেন এবং ওনাকে একটা নোটিশ ধরিয়ে দিলেন যে ইউ হ্যাভ টু লিভ দ্যাট প্লেস এট ওয়ান্স। আপনাকে এক্ষুনি এই জায়গা থেকে ছেড়ে কি করতে হবে? চলে যেতে হবে। তো সিন্স গান্ধী ডিসওবেড দ্য অর্ডার, কিন্তু গান্ধীজি কি করেননি? এই অর্ডারটা তিনি মানেননি। তখন একটা কেস ফাইল করা হয়েছিল গান্ধীজির এগেইনস্টে। যেহেতু গান্ধীজি এই নোটিশটাকে, অর্ডারটাকে মানেনি, সেজন্য একটা কেস কি করা হয়েছে? ফাইল করা হয়েছে। অন দ্য ডে অফ ট্রায়াল, যেদিন কোর্টে কেসটা উঠলো গান্ধীজির বিরুদ্ধে, এ লার্জ ক্রাউড গ্যাদার্ড নিয়ার দ্য কোর্ট। সেখানে কোর্টে প্রচুর মানুষ কি হলো? একত্রিত হলো। ইট বিকেম ইম্পসিবল টু হ্যান্ডেল দেম। গান্ধীজির পক্ষে তাদেরকে এত বড় পরিমাণে মানুষ এসেছিল, প্রচুর পরিমাণে মানুষ এসেছিল, তাদেরকে গ্যাদার করা কিন্তু খুব টাফ ছিল, তাদেরকে ট্যাকল করা খুব টাফ ছিল। তো গান্ধীজি হেল্প দ্য অফিসার্স টু কন্ট্রোল দ্য ক্রাউড। ওখানে যারা অফিসার ছিল তাদেরকে গান্ধীজি কি করেছিল? হেল্প করেছিল যাতে ক্রাউডটাকে নিয়ন্ত্রণ করা যায়। তার মানে গান্ধীজি সেখানে ইন্টারফেয়ার করেছিল, অফিসিয়ালদেরকে হেল্প করেছিল যাতে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট সেখানে না হয়। So Gandhi gave his statement. গান্ধীজি কোর্টে কি স্টেটমেন্ট দিল? বিফোর দ্য জাজ, that he was not a law breaker. উনি কিন্তু আইন টাইন ভাঙেনি, but he disobeyed. তিনি এই অর্ডারটাকে মানেননি। কেন? so that he could help the peasants. তিনি অর্ডারটাকে মানেনি যাতে তিনি প্রেজেন্টদেরকে হেল্প করতে পারে। He was granted bail. ওনাকে বেল দেওয়া হয়েছিল, and later on the case against him was dropped. তার বিরুদ্ধে কেসটাকে কি করা হয়েছিল? ড্রপ করা হয়েছে। তার মানে গান্ধীজি কিন্তু এই মুজাফরপুরে, পাটনাতে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক
রেজিস্ট্যান্স দেওয়া হয়েছিল, অনেক যাওয়ার সময় তাকে মেল ট্রিটেড করা হয়েছে, নট অনলি দ্য পুলিশ বাট অলসো দ্য ইন্ডিগো প্লান্টার্স। বাট ইনস্পাইট অফ অল দিস তিনি কিন্তু কি করছিলেন, সেই চম্পারণ গ্রামের মধ্যে যারা পিজেন্ট যারা ছিল তাদেরকে সাহায্য করার জন্য তিনি এগিয়ে যাচ্ছিলেন। নেক্সট, পরবর্তী সময়ে গান্ধী কি করলো, প্ল্যান্ড হিজ ফিউচার অ্যাকশন। গান্ধীজি তার ফিউচার অ্যাকশনটাকে তিনি কি করলেন, ভবিষ্যতে পরিকল্পনা তিনি প্ল্যান করলেন। সো মেনি লয়ার্স কেম টু অ্যাডভাইস হিম, অনেক লয়াররা গান্ধীজির সঙ্গে দেখা করার জন্য আসলেন। বাট হোয়েন হি স্ট্রেসড, যখন তিনি বললেন, চাপাচাপি করলেন, দ্যাট দে অল জয়েন্ট হিজ স্ট্রাগল, তিনি লয়ারদেরকে বললেন আপনারা আমার স্ট্রাগলের মধ্যে জয়েন করুন, ইউ শুড জয়েন ইন মাই স্ট্রাগল, and even consented to go to jail in order to help the poor peasants. এবং তাদেরকে রাজি করলেন যে আপনাদেরকে যদি অ্যারেস্ট করা হয়, আপনারা এই যে পুয়ার পেজেন্ট যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা জেলে যাবেন। সো হি হ্যাড এ মিটিং উইথ দ্য লেফটেন্যান্ট গভর্নর, সেখানে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে ওনার কি হয়েছিল, মিটিং হয়েছিল। ফাইনালি শেষ পর্যন্ত একটা কমিশন সেট আপ করা হয়েছিল একটা ইনভেস্টিগেশন করার জন্য এই রিগার্ডিং দিস চম্পারণ রিভোল্ট। দ্য ব্রিটিশ ল্যান্ডলর্ড যারা ছিল কুড পারসিভ ইস আউটকাম, ব্রিটিশ ল্যান্ডলর্ডরা জানে এই যে কমিশন বসিয়েছে তার আউটকাম কি হবে, এন্ড দেয়ারফর এগ্রিড টু সেটেলমেন্ট, টু এ সেটেলমেন্ট, একটা চুক্তি হয়েছিল, মীমাংসা হয়েছিল আউটসাইড দ্য কোর্ট, কোর্টের বাইরে। সেখানে এগ্রিমেন্টে কি ছিল, সেটেলমেন্টে কি ছিল, গান্ধীজি এগ্রিড টু 25% রিফান্ড বাই দ্য ল্যান্ড ওনার্স। ল্যান্ড ওনাররা কি করলো, তারা এগ্রি করলো 25% রিফান্ড কি করবে, পেজেন্টদেরকে ফিরিয়ে দেবে। ইট সিম্বলাইজড দ্য সারেন্ডার অফ দ্য প্রেস্টিজ, এটা একটা সিম্বলাইজ করে যে ল্যান্ডলর্ড যারা আছে তাদের প্রেস্টিজকে সারেন্ডার করতে হয়েছিল কৃষকদের সামনে। সো আফটার দ্য ইনকোয়ারি ওয়াজ কন্ডাক্টেড, যখন ইনকোয়ারিটা কন্ডাক্ট করা হয়েছিল, দ্য প্লান্টার্স ওয়ার ফাউন্ড গিল্টি। যখন ইনকোয়ারিটা কন্ডাক্ট করা হলো, প্লান্টারদেরকে মানে ফাউন্ড মানে কি করা হয়েছে, মানে দেখানো হয়েছে বা শেষ পর্যন্ত প্রুভড হয়েছে তারা গিল্টি ছিল। and were asked to pay back to the peasants, এবং তাদেরকে বলা হলো তোমরা টাকাগুলি কৃষকদেরকে ফিরিয়ে দাও। এক্সপেক্টিং রিফিউজাল, ভালো করে জানা আছে তারা টাকা কিন্তু ফিরিয়ে দেবে না। দে অফার্ড টু পে অনলি 25% অফ দ্য অ্যামাউন্ট। শেষ পর্যন্ত ল্যান্ডলর্ড যারা ছিল তারা রাজি হলো যে তাদের অ্যামাউন্টের 25% কৃষকদেরকে ফিরিয়ে দেওয়া হবে। গান্ধীজি accepted this settlement because he wanted to free the sharecroppers from the binding bondage of the Indigo contract. এই যে ইন্ডিগো চুক্তি হয়েছিল তার শৃঙ্খল থেকে শেয়ারক্রপারদেরকে ফ্রি করার জন্য, মুক্ত করার জন্য তিনি এই এগ্রিমেন্টে গিয়েছিলেন। গান্ধী ডিড নট লিভ আফটার দ্য ব্যাটল ওয়াজ ওন। গান্ধী কিন্তু সেখান থেকে কি করেননি, ছেড়ে চলে যাননি। এই ব্যাটলটা জয় করার পরও কিন্তু গান্ধীজি কি করেননি, সেই জায়গা থেকে তিনি চলে যাননি। তার মানে এই ইনসিডেন্টটা প্রুভ করে যে গান্ধীজি স্টিল ওয়াজ দেয়ার ইভেন আফটার আ ব্যাটল ওয়াজ ওন। তিনি কিন্তু ওনাদের সঙ্গে, শেয়ার ক্রপার যারা আছে তাদের সঙ্গে কিন্তু ছিলেন, শেষ পর্যন্ত ওনাদেরকে কিছুটা রিলিফ দিয়েছিলেন। নেক্সট, তার মানে এই গল্পটার মধ্যে আমরা আরেকটা যে পার্টে যদি যাই, সেখানে আমরা কি দেখব যে ওখানে তিনি ইন্ডিগো, এই যে চম্পারণ ভ্যালি, সেখানে তিনি 6টা স্কুল তিনি খুলেছিলেন এবং সেখানে মহাদেব দেশাই, তারপর নারহারি পারেখ এন্ড হিজ সন দেবদাস টট দেম, সেখানে ছেলে মেয়েদেরকে কি করতেন, পড়াতেন। এবং কস্তুরবাই ছিল গান্ধীজির ওয়াইফ, উনি কি করতেন, পার্সোনাল হাইজিনের উপরে, হেলথ এন্ড হাইজিনের উপরে সেখানে তিনি কি করতেন, পড়াতেন। সো লেটার অন উইথ দ্য হেল্প অফ এ ভলান্টিয়ার ডক্টর, একজন ডক্টর এখানে কন্ট্রিবিউট করেছিল, সেখানে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়েছিল, যারা চম্পারণ থাকতো তাদেরকে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয় উইথ দ্য হেল্প অফ এ ডক্টর। যার ফলে কি হয়েছিল, সেখানকার যে লাইফটা যেটা ছিল ভিলেজার্স লাইফ আ বিট বেটার, কিছুটা কি হয়েছিল, ভালো হয়েছিল। সেখানে একজন পিস মেকার ছিল অ্যান্ড্রিউস, ওয়ান্টেড টু ভলান্টিয়ার এট চম্পারণ আশ্রম, বাট গান্ধীজি রিফিউজ। গান্ধীজি বলল উনার সেরকম কন্ট্রিবিউশন দরকার নেই, ওনার হেল্প দরকার নেই, বিকজ অ্যাজ হি ওয়ান্টেড ইন্ডিয়ান্স টু লার্ন দ্য লেসন অন সেলফ রিলায়েন্স। তিনি চাইছিলেন ইন্ডিয়ানরা এই যে সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা, তার লেসনটা নিজেরা কি করবে, লার্ন করবে, সো দ্যাট দে উড নট ডিপেন্ড অন আদার্স।
এখানে মূল্যবান কথা বলেছে, গান্ধীজি বলেছেন যে হি ওয়ান্টেড ইন্ডিয়ানস টু লার্ন দ্য লেসন অফ সেলফ রিলায়েন্স। গান্ধীজি বলেছেন যে এখানে যারা চম্পারণ শেয়ার ক্রপার যারা আছে, ভিলেজার যারা আছে, ইন্ডিয়ান যারা আছে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, সেলফ রিলায়েন্স হবে। দে শুড নট টেক হেল্প ফ্রম আদার্স, সো দে শুড বি মোর ডিপেন্ড অন দেমসেলভস। নেক্সট, এখন এই ইন্ডিগো যে চ্যাপ্টার আছে তার উপরে কি কি কোশ্চেন হতে পারে, আমরা তো এই সামারিটা সম্পর্কে বললাম প্রথম থেকে নিচ অব্দি, একেবারে টপ টু বটম যেটা আছে সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা বললাম। এখন কি কি এক্সপেক্টেড কোশ্চেন হতে পারে, যেমন আমরা পেয়েছি রাজকুমার শুক্লা সম্পর্কে, হু ইজ রাজকুমার শুক্লা, তোমরা পড়েছে হি ওয়াজ এ শেয়ার ক্রপার। তারপর আমরা কি বললাম, নেক্সট হোয়াট ডিড হি ডু হোয়েন গান্ধীজি কুড নট গিভ হিম এ ডেট। তখন রাজকুমার শুক্লা কি করলেন, যখন গান্ধীজি রাজকুমার শুক্লাকে ডেট দিতে পারেনি তখন কি করলেন রাজকুমার শুক্লা, তখন রাজকুমার শুক্লা ওনার পেছনে পেছনে ছুটলেন। রাজকুমার শুক্লা ওয়াজ ফলোইং হিম পারসিস্টেন্টলি, ক্রমাগত। তারপর হচ্ছে হোয়াই ওয়াজ গান্ধীজি ইমপ্রেসড উইথ রাজকুমার শুক্লা, টেনাসিটি অ্যান্ড ডিটারমিনেশন। গান্ধীজি কেন অনুপ্রাণিত হয়েছিলেন এই যে রাজকুমার শুক্লার টেনাসিটি, তার ডিটারমিনেশন, তার প্রতি তিনি কেন অনুপ্রাণিত হয়েছিলেন। তারপর ছিল হোয়াট ওয়াজ দ্য প্রবলেম ফেসড বাই দ্য শেয়ার ক্রপার, শেয়ার ক্রপাররা কি কি প্রবলেম ফেস করেছিল চম্পারণ ভিলেজ, সেটা সম্পর্কে তুমি লিখতে পারো। হোয়াই ডিড গান্ধী ডিসাইড টু ভিজিট মুজাফরপুর, কেন গান্ধী সিদ্ধান্ত নিলেন মুজাফরপুরে ভিজিট করবেন বিফোর গোয়িং টু চম্পারণ, চম্পারণে যাওয়ার আগে। হোয়াই ডিড হি চাইল্ড দ্য লয়ার্স এট মুজাফরপুর, মুজাফরপুরে যারা লয়ার ছিলেন তাদেরকে তিনি কেন বকেছিলেন, কেন তিনি বকেছিলেন, বিকজ দ্য লয়ার্স ইউজ টু টেক ফিস ফ্রম দ্য ভিলেজার্স, ওদের থেকে টাকা কি করতো, ফি হিসাবে নিত, তাতে তিনি ভীষণ মনক্ষুণ্ণ হয়েছেন, সেজন্য উনি তাদেরকে বকেছেন। হাউ ওয়াজ গান্ধীজি রিসিভ বাই দ্য পিপল, কিভাবে মানুষ গান্ধীজিকে সেখানে রিসিভ করেছিল। What was the attitude of the average Indian in smaller localities towards the advocates of home rule, সেখানে অ্যাভারেজ ইন্ডিয়ান যারা ছিল স্মল লোকালিটিস, সেখানকার যে তাদের অ্যাটিটিউডটা কিরকম ছিল। মেনশন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অর্ডিনারি মাসেস ইন দ্য চম্পারণ এপিসোড, এই যে চম্পারণ প্রেজেন্ট যে রিভোল্ট হলো চম্পারণে, সেখানে অর্ডিনারি মাসেস মানে অর্ডিনারি মানুষ যারা ছিল, সেখানকার ভিলেজার যে ছিল তাদের কি কন্ট্রিবিউশন ছিল। নেক্সট, তারপর আমরা দেখবো এই কন্ট্রিবিউশনের ফলে কি আউটকাম হয়েছে। তারপর আমরা পড়েছি ফ্রিডম ফ্রম ফিয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দেন লিগ্যাল জাস্টিস ইন ইন্ডিয়া, এলুসিডেট। এই চ্যাপ্টারের মধ্যে দেখেছি যে ভয় থেকে মুক্তি পাওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিগ্যাল জাস্টিসটা, কোর্টে কেস লওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে ফিয়ার থেকে আমরা ফ্রিডম পাব, তার উপরে কোশ্চেন আসতে পারে। হোয়াই ওয়াজ গান্ধী নট অ্যালাউড ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কেন গান্ধীজিকে কুয়ো থেকে জল তুলতে দেওয়া হয়নি। ওখানকার মানুষ ভেবেছিল, যেখানে গিয়েছিল ভেবেছিল মানে হি ওয়াজ অ্যান আনটাচেবল, হি ওয়াজ এ কমন ম্যান। হোয়াট ডিড দ্য পিজেন্টস পে দ্য ব্রিটিশ ল্যান্ডলর্ডস অ্যাজ রেন্ট, সেখানে একটা কন্ট্রাক্ট হয়েছিল, পিজেন্টরা ব্রিটিশ ল্যান্ডলর্ডকে রেন্ট হিসাবে কত টাকা দিতে হতো। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ, আমরা পড়েছি চ্যাপ্টারের মধ্যে। হোয়াট ডিড দ্য ল্যান্ডলর্ডস নাও ওয়ান্ট ইনস্টিড, এখন ল্যান্ডলর্ড যারা আছে তারা কি চায়, এন্ড হোয়াই, কেন। হাউ ওয়ার দ্য পিজেন্ট এক্সপ্লয়েটেড বাই দ্য ল্যান্ডলর্ডস, কিভাবে চম্পারণ গ্রামের ল্যান্ডলর্ড যারা ছিল তারা কিভাবে কৃষকদেরকে শোষণ করেছিল। হাউ ওয়াজ গান্ধী ট্রিটেড, গান্ধীজিকে কিভাবে ট্রিট করা হয়েছিল ওয়েন হি ভিজিটেড দ্য অফিস অফ দ্য ব্রিটিশ অফিসিয়াল এট তিরহাট, আমরা পড়েছি চ্যাপ্টারের মধ্যে। ওনার সঙ্গে ম্যাল ট্রিটেড করা হয়, ওনাকে সেখান থেকে বলা হয় ইউ শুড লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, কিন্তু উনি মানেননি। হোয়াই ওয়াজ গান্ধী নট অ্যালাউড টু প্রসিড টু মতিহারি, কেন গান্ধীজিকে কি করা হয়নি, প্রসিড করা হয়নি যাওয়ার জন্য, মতিহারির দিকে উনি যাচ্ছিলেন, তাকে কেন বাধা দেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে আমাদের। হোয়াই ওয়াজ গান্ধী নট অ্যালাউড টু প্রসিড টু মতিহারি, উনি যাচ্ছিলেন কিন্তু মতিহারি দিয়ে, কেন তাকে পারমিশন দেওয়া হয়নি।
হোয়াট ডিড হি ডু ইন টার্ন, সেখানে তিনি কি করেছিলেন? মতিহারি তো জাননি, তাই সেখানে আরেকটা জায়গায় গিয়েছিলেন, সেখানে তিনি কি করেছিলেন? হোয়াই ডিড গান্ধী agree to a settlement of only 25% refund to the peasants? কেন গান্ধী রাজি হয়েছিলেন যে 25% কি করবে? পেজেন্টদেরকে ফিরিয়ে দেবে ল্যান্ডলর্ডরা। সেখানে গান্ধী কেন সেই সেটেলমেন্টে গিয়েছিলেন? নেক্সট কোশ্চেন, হাউ ওয়াজ দ্য চম্পারন এপিসোড এ টার্নিং পয়েন্ট ইন গান্ধীজ লাইফ? আমরা প্রথমে বলেছিলাম গান্ধীর জীবনে এই চম্পারন পেজেন্ট রিভোল্ট সেটা একটা বিরাট বড় রোল প্লে করেছিল। এই চম্পারন পেজেন্ট রিভোল্ট গান্ধীজির জীবনে একটা মেজর পয়েন্ট, টার্নিং পয়েন্ট। এই রিভোল্ট থেকে ওনার শুরু হয়, ওনার যাত্রা শুরু হয়। সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটাও ভালোভাবে তোমরা অ্যান্সারটা তৈরি করবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। তারপর কি আছে? হাউ ডিড গান্ধী হেল্প রিজলভ দ্য ডিসপিউট বিটুইন দ্য পিজেন্টস অ্যান্ড দ্য ব্রিটিশ ল্যান্ডলর্ড? গান্ধীজি কিভাবে এটা বিতর্ক দেখা দিয়েছিল পিজেন্ট এবং ব্রিটিশ ল্যান্ডলর্ডদের মধ্যে, সেটাকে তিনি কিভাবে রিজলভ করেছিলেন, মীমাংসা করেছিলেন? হোয়াট ডিড দ্য লয়ার্স ইনিশিয়ালি সে ওয়েন দে মেট গান্ধী? যখন লয়াররা গান্ধীজির সঙ্গে দেখা করেছিলেন তখন প্রথম দিকে লয়াররা কি বলেছিলেন গান্ধীজিকে? হোয়াট ডিড দে থিঙ্ক লেটার অন? তারপর তারা মানে কি ভাবতে শুরু করেছিলেন পরবর্তী সময় গান্ধীজির সঙ্গে যখন দেখা হয়েছিল? Why was Gandhi opposed to the idea of enlisting the assistance of Charles Freer Andrews? গান্ধীজি বললেন যে চার্লস ফ্রি অ্যান্ড্রুজের সাহায্যের দরকার নেই। কেন তিনি অপোজ করেছিলেন? কারণ তিনি চেয়েছিলেন ইন্ডিয়ানরা যাতে নিজের পায়ে কি করতে পারে, দাঁড়াতে পারে, সেলফ রিলায়েন্স হতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড গান্ধী স্টে ব্যাক ইন চম্পারন? গান্ধী কেন চম্পারন থেকেছিলেন? মেনশন দ্য সার্ভিস হি রেন্ডার্ড আফটার হি স্টে ইন চম্পারন। তুমি এখানে একটা অ্যান্সার তৈরি করতে পারো। চম্পারনে গান্ধী থাকার পরে উনি কি সার্ভিস দিয়েছিলেন? সেলফলেস ডিভোশন ছিল, সেলফলেস সার্ভিস ছিল। তারপর হচ্ছে ইন্ডিগো, যেটা লুইস ফিশার লিখেছেন, হি স্পিক্স দ্য লিডারশিপ কোয়ালিটিস ডিসপ্লেড বাই গান্ধী ইন হিজ ফাইট ফর দ্য রাইটস অফ দ্য পুয়ার শেয়ার ক্রপার্স অফ চম্পারন। ইন্ডিগো এই চ্যাপ্টারের মধ্যে লুইস ফিশার কিন্তু তুলে ধরেছেন গান্ধীজির লিডারশিপ কোয়ালিটি গুলো, কিভাবে তিনি পুয়ার শেয়ার ক্রপার যেটা ছিল তাদের অধিকারের জন্য তিনি কি করেছিলেন, ফাইট করেছিলেন। তার একটা কিন্তু গ্লিম্পস কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। নেক্সট স্লাইডে সেখানে আমরা ইন্ডিগো চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো যে হোয়াট মেজার্স ডিড গান্ধী টেক টু ইমপ্রুভ দ্য কালচারাল অ্যান্ড স্পেশাল ব্যাকওয়ার্ডনেস অফ দ্য ভিলেজেস অফ চম্পার। গান্ধীজি যখন সেখানে গিয়েছিলেন, সেটেলমেন্ট হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে কালচারাল এবং সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস অফ দ্য ভিলেজেস অফ চম্পারন, মানে চম্পারনের গ্রামের সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস এবং কালচারাল ব্যাকওয়ার্ডনেস উন্নত করার জন্য তিনি কি চেষ্টা করেছিলেন, সেটা একটা হতে পারে। হোয়াই ডাজ দ্য পয়েট সে দ্যাট? কেন পয়েট বলেছেন থিং এ বিউটি ইজ ফর জয়, সেটা একটা। তো সুতরাং এই কোশ্চেনগুলো আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। সেই জন্য আমরা প্রথম থেকে যেটা বলছিলাম, এই যে আমরা এই চম্পারন প্রেজেন্ট রিভোল, যেটা আমাদের লাইফে মানে আমাদের গান্ধীজির জীবনে যেটা টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্ট সম্পর্কে তিনি কি করেছিলেন, সেই পুরো বিস্তৃত আকারে তিনি লিখেছিলেন। তার লাইফে সে একটা মেজর কন্ট্রিবিউশন, একটা রোল প্লে করেছিল। সেই জন্য আমরা এই চ্যাপ্টারটার মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পেরেছি, যে আমরা দেখতে পেরেছি চম্পারন প্রেজেন্ট মুভমেন্ট was really a turning point in author's life. সেখানে গান্ধীজির লিডারশিপ কোয়ালিটি যেটা আছে সেটা আমরা দেখতে পাই, এবং তার যে সেলফলেস সার্ভিস, তার যে ডিভোশন, that was very important. That was very important. Selfless service and devotion, এই দুটো জিনিস তার কাছে ইম্পর্টেন্ট ছিল। সেই জন্য তো তিনি বলেছেন, লয়ার যারা আছে তাদেরকে বলেছেন যে ইউ শুড জয়েন ইন মাই স্ট্রাগল, ইউ শুড জয়েন ইন মাই স্ট্রাগল, বিকজ এট দ্য এন্ড অফ দ্য স্টে or at the end of the story you can find that freedom of fear, freedom from fear is very very important for the sharecroppers, for the peasants, for them also. আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।